ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি প্রিয়ব্রত রায়। টাইটেলে যেটা দেওয়া আছে, হাউ টু অ্যাডজাস্ট ইন রিয়েল লাইফ দেওয়া আছে না? হ্যাঁ, সত্যি এখানে সেটাই আলোচনা হবে আজকে, যে আমরা আমাদের প্রতিদিনের জীবনে যে হতাশা দুশ্চিন্তায় ঘিরে রয়েছি, সেই জায়গা থেকে বেরিয়ে আমরা কি করে অভিযোজন করব, পরিস্থিতির সাথে, সমাজের সাথে কীভাবে নিজেকে খাপ খাইয়ে নেব, সেটাই আলোচনা হবে আজকে ডিফেন্স মেকানিজমের দ্বারা। ডিফেন্স মেকানিজম প্রথম ধারণা দিয়েছিলেন ডক্টর সিগমন্ড ফ্রয়েড, এবং সেটাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন অ্যানা ফ্রয়েড। এবার ডিফেন্স মেকানিজম অনেক ধরনের হয়ে থাকে, কিন্তু তার মধ্যে কিছু কিছু যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আজকে আলোচনা করব। ফার্স্ট, সিম্পল ডিনায়াল। সিম্পল ডিনায়াল বা সাধারণ অস্বীকার আমরা করে থাকি। বিষয়টা যে দেখা যায় যে আমরা যাচ্ছি কোথাও, তোর সামনে এমন একজন ব্যক্তি পড়ে গেল যাকে মনে হচ্ছে আমি চিনি বা এ আমার ক্লাসমেট ছিল, কিন্তু আমি তাকে পাশ কাটিয়ে তাকে এড়িয়ে চলে গেলাম, এমন ভাব দেখালাম যেন আমি তাকে চিনতে পারিনি বা দেখতে পাইনি। আমরা কি ভেবে পালিয়ে যাই, কি ভেবে পাশ কাটিয়ে চলে যাই। সেখানে আমাদের মনে হয় যে যদি সে জিজ্ঞাসা করে যে কি রে, আমার নাম কি, তোমার নাম মনে আছে? এবার এই যে অকওয়ার্ড সিচুয়েশানটা আমরা পড়বো, সেই অকওয়ার্ড সিচুয়েশানটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা সেখানে পুরোপুরি অস্বীকার করে দিই এবং পাশ কাটিয়ে চলে যাই, যেন দেখতে পাইনি বা তাকে চিনতে পারিনি। হয় সবারই জীবনে এটা। 2 নাম্বার, অ্যাগ্রেশন। অ্যাগ্রেশন অর্থাৎ আক্রমণাত্মক মনোভাব। এবারে অ্যাগ্রেশন মানে কিন্তু মারপিট করা নয়। এখানে দুভাবে অ্যাগ্রেশন আমাদের লাইফে হয়ে থাকে। আমাদের মধ্যে যে হতাশা দুশ্চিন্তা আসে, সেটার ক্ষেত্রে আমাদের 2 ধরনের অ্যাগ্রেশন দেখা যায়। আমরা কখনো কখনো সামনের ব্যক্তিকে বলে থাকি যে তোমার জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে, তুমি এই আমার অবস্থাটার জন্য দায়ী। অর্থাৎ আমরা দোষটা কারোর অন্যের ওপর চাপিয়ে দিই এবং তার প্রতি একটা আক্রমণাত্মকভাবে আমরা বলে থাকি যে তোমার জন্য এটা হয়েছে আজকে আমার। আবার আর একটা ক্ষেত্রে হয় যে আমি নিজেকেই বলছি যে কেন আমি সেদিনকে ওরকম একটা পরিস্থিতিতে গেছিলাম যার ফলস্বরূপ আজকে আমাকে এই হতাশা, এই দুশ্চিন্তাতে আমাকে আঁকড়ে ধরেছে, কেন আমি সেদিনকে গেছিলাম। অনেকে নিজের ওপরও দোষারোপ করে যে এই সমস্ত খারাপ পরিস্থিতির জন্য আমি দায়ী, এই হতাশা দুশ্চিন্তার জন্য আমি দায়ী। কেউ বলে তুমি দায়ী, কেউ ভাবে আমি দায়ী। আক্রমণাত্মক দুভাবেই ঘটে থাকে। 3 নম্বর পয়েন্ট, কম্পেনসেশন। কম্পেনসেশন বা পরিপূরণ। আমরা মাঝে মাঝে এরকম হয় যে একটা দিকের আমাদের কোনো একটা বিষয়ে দেখা যাচ্ছে যে আমরা সেখানে সাকসেস পাচ্ছি না, আমাদের মধ্যে হতাশা দুশ্চিন্তা গ্রাস করে উঠেছে। আমরা কি করি? অন্য একটা বিষয়ে সাকসেস পাওয়ার চেষ্টা করি। যখন অন্য একটা বিষয়ে সাকসেস পেয়ে যাই, তখন আমরা পূর্বে যেখানটায় সাকসেস পাইনি সেই জায়গার হতাশা দুশ্চিন্তা কাটিয়ে উঠতে পারি। এটাই হচ্ছে কম্পেনসেশন বা পরিপূরণ। এবার এই কম্পেনসেশন 5 প্রকার হয়: ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ওভার, সাবস্টিটিউট, নেগেটিভ। ডাইরেক্ট কম্পেনসেশন কি? ডাইরেক্ট কম্পেনসেশন হচ্ছে যে, প্রথমে বলেছি না, কম্পেনসেশন হচ্ছে পরিপূরণ। ডাইরেক্ট কম্পেনসেশন হচ্ছে প্রত্যক্ষ পরিপূরণ, বা যেটার উদাহরণটা আমি দিই, উদাহরণটা দিলে বুঝতে পারবে যে আমি অঙ্কে খারাপ, কিন্তু আমি অঙ্কে আরও ভালোভাবে, আরও ভালো পরিশ্রম করে আমি অঙ্কে আরও ভালো রেজাল্ট করলাম। অর্থাৎ যে বিষয়টাতেই আমার দুর্বলতা রয়েছে এবং সেই বিষয়টার দুর্বলতার জন্য আমার মধ্যে হতাশা গ্রাস করে উঠছে, আমি সেই বিষয়টাতে ভালোভাবে পরিশ্রম করে সেই বিষয়টাকে কিন্তু আমি আরও উন্নত পর্যায়ে নিয়ে গেলাম, আরও ভালো রেজাল্ট করলাম, সেখানে সাকসেস পেলাম।
অর্থাৎ ডাইরেক্ট পরিপূরণ আমার হলো, অর্থাৎ প্রত্যক্ষ পরিপূরণ হলো ডাইরেক্ট কম্পেনসেশন। সেকেন্ড, ইনডাইরেক্ট কম্পেনসেশনের শিকার যদি বলা হয়, ইনডাইরেক্ট কম্পেনসেশনের শিকার 90% স্টুডেন্ট হয়ে থাকে। কীরকম আগে বলি ইনডাইরেক্ট কম্পেনসেশনটা কী। আমাদের বাবা মা হয়তো তাদের লাইফে কিছু জিনিস পায়নি, কিছু ইচ্ছা তাদের পূরণ করতে পারেনি। তারা কি করেন, নিজেদের ছেলে মেয়েদের ওপর সেই ইচ্ছাটাকে চাপিয়ে দেন, এবং নিজেদের ছেলেমেয়েরা যদি সেই ইচ্ছায় যদি পূরণ করেন, যদি পূরণ করতে পারে, তাহলে সেটার মাধ্যমে বাবা মারা তৃপ্তি পান। এটা অনেক ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যায়। এখানে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ছেলেমেয়ের লাইফ শেষ হয়ে যায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার এক স্টুডেন্ট, ওর মানে গার্জেন বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওকে তাহলে কিসে ভর্তি করালেন, কিসে অ্যাডমিশন নিল? বললো সায়েন্সে নিয়েছে। আমি বললাম ওর তো লিটারেচার পছন্দ, তাহলে সায়েন্সে কেন নিল? বলছে না আমি নেওয়ালাম। বললাম কেন? বলছে না আমার সময়তে আমার সায়েন্স নিয়ে পড়ার খুব ইচ্ছা ছিল, ভেবেছিলাম সায়েন্স নিয়ে এগিয়ে যাব, কিন্তু তখনকার পরিস্থিতি এত টাফ ছিল যে আমি পড়তে পারিনি। তো তাই আমি দেখলাম যে আমার ছেলেটাকে সায়েন্স দিয়ে, ও বলছিল আর্টস নিয়ে পড়বে, কিন্তু ওকে আমি সায়েন্স নিয়ে পড়ালাম। না তুই সায়েন্সেই ভর্তি হবি, তোকে সায়েন্সেই এগিয়ে যেতে হবে, আমি ওর মাধ্যমে তৃপ্তি পেতে চাই। তখন আমি বুঝলাম আরে এ তো ইনডাইরেক্ট কম্পেনসেশন, এ তো আমি ডিফেন্স মেকানিজমে পড়েছি। এবং আলটিমেটলি কী হলো, ছেলেটি এত বাজে রেজাল্ট করলো যে দেখা যাচ্ছে তার লাইফ অনেকটা ইনসিকিউর হয়ে গেল, তার যে সাকসেসটা অনেকটা ইনসিকিউর হয়ে গেল। এগুলো ঠিক নয়, কোনো জিনিস ছেলে মেয়েদের ওপর চাপানো ঠিক নয়। আর যাই হোক, এই বিষয়ে পরে আলোচনা হবে, এখন এখানে আসি। থার্ড, ওভার কম্পেনসেশনের এক্সাম্পল কী হবে না, দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বা স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছে, সেখানে সে রেজাল্ট করেছে, রেজাল্ট দেখা যাচ্ছে 3rd ডিভিশন। তার মধ্যে হতাশা দুশ্চিন্তা এসছে, এবং সে সেটাকে এত পরিশ্রম করেছে সেই বিষয়টাতে। সে যখন 12-এ পড়ছে, অর্থাৎ সেই 2 বছর এত পরিশ্রম করেছে যে সে স্কুলে টপ হয়ে গেছে, অর্থাৎ এটা ওভার কম্পেনসেশন, যতটা হওয়া উচিত নয় তার থেকে বেশি হয়ে গেছে। ফোর্থ, সাবস্টিটিউট মানে হচ্ছে, এখানে একটা উদাহরণ দেওয়া যায় যে একটি ছেলে পড়াশোনায় খুবই খারাপ বলে গণ্য হয়, যে হ্যাঁ সে পড়াশোনা করে না, রেজাল্ট ভালো করতে পারে না, আর সুতরাং সে পড়াশোনায় খারাপ, এরকম বলা হয়ে থাকে। দেখা যাচ্ছে ওই ছেলেটি খেলাধুলায় প্রচণ্ড উন্নতি লাভ করেছে। অর্থাৎ কি, সে যে পড়াশোনা পারছে না বা সে তার বন্ধুদের থেকে পিছিয়ে আছে, সেই জায়গাটা সে যখন একটা খেলাধুলায় যখন উচ্চ লেভেলে চলে গেল, বা একটা খেলাধুলায় যখন সে ভালো সাকসেস পেল, তখন কিন্তু এই পড়াশোনা হচ্ছে না বলে যে হতাশা দুশ্চিন্তা আসছে, সেখান থেকে কাটিয়ে উঠতে সাহায্য করেছে তার খেলাধুলা বিষয়ে সাকসেসটা। ফিফথ, নেগেটিভ কম্পেনসেশন, অর্থাৎ যেটা হওয়া উচিত, যেটা করা উচিত নয় সেটাই আমরা করি। এই ক্ষেত্রে যেমন একটা ছেলে বারবার পরীক্ষায় ফেল করছে, এবার সে কি করবে? সে কি করলো, নেক্সট এক্সামে সে কপি করলো, সে পরীক্ষায় কপি করলো এবং কপি করে পরীক্ষায় পাস করে গেল। এটা হচ্ছে নেগেটিভ কম্পেনসেশন। অর্থাৎ কিছু জিনিস যেগুলো করা উচিত নয়, যেগুলো সমাজ বিরোধী কাজ বা সমাজের উপযুক্ত নয়, বা একটা ব্যক্তির ব্যক্তিগত বা একটা ব্যক্তির ব্যক্তিত্ব গঠনে যেগুলো মানানসই নয়, সে সেই কাজটা করলো, সেটা নেগেটিভ কম্পেনসেশন। ফোর্থ, রিগ্রেশন। রিগ্রেশন বা প্রত্যাবৃত্তি কীরকম হয়? এটা দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি বা একটা শিক্ষার্থী, সে কোনো একটা বিষয়ে এমনভাবে হতাশা হয়ে গেল যে সে তার শৈশবে ফিরে গেল। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা শিশু ক্লাস 7 কি 8-এ পড়ে বা 6-এ পড়ে, সে স্কুলে গেছে, স্কুলে টিচারের কাছ থেকে
হয়তো প্রচণ্ড অপমানিত হয়েছে বা হয়তো তাকে মেরেছে। বা দেখা যায় যে কখনো কখনো তার অন্যান্য বন্ধুদের কাছ থেকে বা ক্লাসের অন্যান্য ছেলেমেয়েদের কাছ থেকে সে মেন্টালি টর্চার হচ্ছে। এই সময় দেখা যায় যে ছেলেটি মুখে আঙুল ঢুকিয়ে আঙুল চুষছে, কিন্তু মুখে আঙুল ঢুকিয়ে আঙুল চষাটা সেটা তো একদম জন্মের পরপরই হয়, যখন সে মাতৃস্তন দুগ্ধ পান করে, তারপর থেকেই তার এই বিষয়গুলো হয়। তাহলে সেটা সে করছে ক্লাস 7-8-এ, যখন তার বয়স 13 থেকে 14 বছর। অর্থাৎ কি, সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছে এবং এতটাই হতাশা হয়ে গেছে যে তার মধ্যে কিন্তু শৈশবের কিছু বৈশিষ্ট্য তার মধ্যে ফুটে উঠছে, যেটা কি বলা হয় রিগ্রেশন। নেক্সট, রিপ্রেশন। রিপ্রেশন মানে হচ্ছে কোন একটা ঘটনা যেটা আমাদের মনে পড়লে বা মনে রাখলে আমাদের মন আরও হতাশাগ্রস্ত হয়ে যাবে বা আরও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে। এরকম কিছু কিছু ঘটনাকে আমরা যখন আমাদের অবচেতন মনে দমন করে রেখে দিই, তখনই সেটাকে বলা হয় রিপ্রেশন। কীরকম হয় বিষয়টা? দেখা গেল ছোটোবেলায় এমন কিছু ঘটনা আমাদের সঙ্গে ঘটে যায় বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল ছোটোতে, এবার সেই জিনিসটা যেন আমাদের মাথার মধ্যে না চলে বা সেই জিনিসটা যাতে আমার ব্যক্তিত্বকে কোনো প্রভাবিত করে বা সেই জিনিসটা যাতে আমাদের মনকে কোনো প্রভাবিত না করে, সেই জন্য আমাদের তার সেই বাবা মা তাকে সেই জিনিসটা ভুলতে সাহায্য করে। অর্থাৎ তার মধ্যে তাকে এমন ভাব দেখায় যেন এই ঘটনাটা তার সঙ্গে ঘটেইনি। বা আমরা আমাদের প্রতিদিনকার লাইফে এমন কিছু কিছু বিষয়বস্তুর সম্মুখীন হই বা এমন কিছু কিছু ঘটনার সম্মুখীন হই যেগুলো মনে পড়লে আমাদের মন আরও হতাশা হয়ে যায়। আমরা সেইগুলোকে অবচেতন স্তরে অবদমন করতে চাই, যে সেগুলোকে দমন করে রাখবো, আমরা সেগুলোকে মস্তিষ্কের মধ্যে আমাদের মনের মধ্যে নিয়ে আসবো না। সেটাই হচ্ছে রিপ্রেশন। নেক্সট, র্যাশনালাইজেশন। র্যাশনালাইজেশন হলো অপব্যাখ্যা। এটা একটা অপব্যাখ্যান। কীরকম? যে পরীক্ষায় কোনো অসফল ব্যক্তি বলে যে আমি পরীক্ষায় অসফল হয়েছি, আর একটা শিক্ষার্থী বললো আমি পরীক্ষায় অসফল হয়েছি। কেন না? প্রশ্ন খুব কঠিন হয়েছিল। অর্থাৎ এখানে সে কখনোই বললো না যে আমি পরীক্ষা অসফল হয়েছি কারণ আমার প্রিপারেশনের অভাব ছিল, প্রিপারেশনের ঘাটতি ছিল। সে বলল কি, যে পরীক্ষায় আমি অকৃতকার্য হয়েছি বা অসফল হয়েছি, এর কারণ হচ্ছে প্রশ্নপত্র প্রচণ্ড কঠিন ছিল। আমরা একটা কথা বলি না যে আঙুর ফল টক, অর্থাৎ যে বিষয়টা আমরা পাওয়ার চেষ্টা করি কিন্তু পাই না, তখন সেই বিষয়টা সম্বন্ধে আমরা অন্যরকম যুক্তি দিই, একটা অপব্যাখ্যা দিয়ে দিই, একটা অন্য ব্যাখ্যা দিয়ে দিই। আঙুর ফল আমি পেলাম না, তার মানে বলে দিলাম কি আমি আঙুর ফল টক, মিষ্টি নয়। আঙুর ফল টক তাই আমি খাই না, কিন্তু বাস্তব তা নয়। হ্যাঁ, আমি আঙুর ফল পেতে চেয়েছি কিন্তু আমি আঙুর ফল পাইনি, তাই সেটাকে আমি একটা অপযুক্তি দিয়ে বোঝাচ্ছি যে আঙুর ফলটা মিষ্টি না, আঙুর ফল টক, সেই জন্য তো সেটাকে আমি খাচ্ছি না। নেক্সট, আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন বা অভেদীকরণ। আমরা আমাদের লাইফে কিছু কিছু ব্যক্তিদেরকে অনুকরণ করি এবং তাদের মতো আমরা হওয়ার চেষ্টা করি। কীরকম হয় যে আমার সচিন তেন্ডুলকরকে ভালো লাগে, মিনস তার মতো আমি বডি ল্যাঙ্গুয়েজ করে খেলার চেষ্টা করি। আমার কোনো অ্যাক্টরকে ভাল লাগে, আমি সেই অ্যাক্টরের মতো ড্রেস পরার চেষ্টা করি, সেই অ্যাক্টরের মতো চুল কাটার চেষ্টা করি, চুলের স্টাইল, আমার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু করার চেষ্টা করি। আবার আরেক ক্ষেত্রেও হয় আইডেন্টিফিকেশন, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমার পরিবারের কেউ একজন সফল হয়েছে,
আমরা সেই সফল ব্যক্তিকে আমরা নিজেদের গর্ব বলে অনুভব করি, অর্থাৎ সে আমাদেরই, অভেদীকরণ। নেক্সট, রিঅ্যাকশন ফরমেশন। রিঅ্যাকশন ফরমেশন হচ্ছে বিপরীতধর্মী ঘটনা। বিপরীতধর্মী এটাকে ঘটনাও বলা হয়ে থাকে। কীরকম হয়, আমরা এমন কিছু কিছু লোককে দেখি না, যে আমরা বুঝতে পারি যে সে এই বিষয়টা কিচ্ছু জানে না, কিন্তু সে এমনভাবে বলার চেষ্টা করে যেন এই বিষয়ে তার পাণ্ডিত্য রয়েছে, কিন্তু সে কিন্তু কিচ্ছু জানে না সেই বিষয়ে, কিন্তু তার উপস্থাপনাটা এত সুন্দর হয় যে আমরা ভাবি হয়তো সে পাণ্ডিত্য দেখাচ্ছে। অর্থাৎ কি, যে আমি যে কোনো বিষয়ে আমার যে দুর্বলতা রয়েছে সেটা আমি দেখাই না, আমি সেই বিষয়ে পাণ্ডিত্য জাহির করি। এটাই হচ্ছে রিঅ্যাকশন ফরমেশন। আর এগুলো আমাদের জীবনে প্রতিটা দিন এগুলো চলতে থাকে। নেক্সট, ফ্যান্টাসি বা দিবা স্বপ্ন। একটা কথা আছে না, যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখবে, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেবে না। আমরা ছোট থেকে অনেকেই করি, বা এটা কৈশোরকালে প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। সেখানে দেখা যায় যে কৈশোরে কিশোর কিশোরীরা বা শিক্ষার্থীরা তারা তাদের কল্পনার জগতে এমন কিছু ভবিষ্যতের জন্য ভেবে নেয়, এবং যেগুলো হয়তো তারা কখনো সেগুলো লাইফে পাবে কি পাবে না সে জানে না, কিন্তু সে সেই বিষয়ে ভেবে নিয়ে তার মনকে দুশ্চিন্তা মুক্ত করে, হতাশা মুক্ত করে। এ শুধু কিশোর কিশোরী কেন, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও এই কাজগুলো করে থাকে। যে কোনো একটা বিষয় সে জানে সে পাবে না, কিন্তু তার পাওয়ার যেন কোথাও একটা ইচ্ছা ছিল, সে সেটাকে কী করে, তার কল্পনার জগতে সে এমনভাবে সেটাকে তৈরি করে নেয়, এবং যেন মনে হয় যে সেটা সে নিজেই ফিল করছে, এবং তার মাধ্যমে সে কী করে, সে তার নিজের দুশ্চিন্তাকে মুক্ত করে, সে তার নিজের হতাশাকে মুক্ত করে কল্পনার জগতের আশ্রয় নিয়ে, যেটা কি বলা হয় দিবা স্বপ্ন বা ফ্যান্টাসি। নেক্সট, সাবলিমিশন। সাবলিমিশন অর্থাৎ উন্নতিকরণ বা উন্নীতকরণ। কোনো একটা কাজ যেটা দেখা যাচ্ছে অসামাজিক, সেই রকম কোনো একটা কার্যকলাপকে যখন সমাজমুখী করে তোলা যায় সেটা কি বলা হয়, সাবলিমিশন। অর্থাৎ দেখা যায় যে কোনো একটা ব্যক্তি খুব মারপিট করছে, তার রাগ উঠলি সে যাকে তাকে মারতে আরম্ভ করে। একটা শিশু তার রাগ উঠলি সে যাকে তাকে মারতে আরম্ভ করছে, যখন তখন তার বাবা মা কী করলো, তার হাতে দুটো বক্সিং গ্লাভস পরিয়ে দিল, দিয়ে তাকে ট্রেনিংয়ে ঢুকিয়ে দিল। সে ভবিষ্যতে বক্সার হয়ে উঠল এবং দেশের নাম উজ্জ্বল করলো। তাহলে সে যখন সবাইকেই মারতো সেটা কিন্তু অসামাজিক কাজ, সেটা কিন্তু সমাজ মেনে নেয় না, কিন্তু সে যখন বক্সার হলো তখন তো কিন্তু সমাজ তাকে মেনে নিল, তখন সে দেশের নাম উজ্জ্বল করলো এবং দেশও তাকে মান্যতা দিল। এটা হচ্ছে সাবলিমিশন, কোনো অসামাজিক কার্যকলাপকে যখন সেটাকে সমাজমুখী করে তোলা যায়। অর্থাৎ আমাদের জীবনে অনেক কিছু কার্যকলাপ রয়েছে যেগুলো অনেকটা ক্ষেত্রে অসামাজিক যদি হয়ে যায়, সেগুলোকে সমাজরূপে এইভাবেই করা যায়। আর সাপোজ যদি আমারই মনে হয় আমি খুব মারপিট করব, তো আমি বক্সার হয়ে গেলাম। অর্থাৎ কি, মারপিট করাটা সমাজ বহির্ভূত কাজ, অসামাজিক কাজ, কিন্তু আমি যখন বক্সার হয়ে গেলাম সেটা কিন্তু সমাজের ভালো কাজ। নেক্সট, হাইপার অ্যাক্টিভিটি অর্থাৎ অধিক সক্রিয়তা। কোনো একটা জিনিসকে আমি চাই খুব মন থেকে, কোনো একটা জিনিসকে আমি প্রচণ্ড মন থেকে চাই,
সেই জন্য কী করলাম, আমি সেই জিনিসটার প্রতি বেশি পরিমাণে সক্রিয়তা দেখালাম এবং সক্রিয় দেখে সেইটাকে আমি অর্জন করলাম। এটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি। ওই যে একটা উদাহরণ দিয়েছিলাম কিছুক্ষণ আগে না, ডাইরেক্ট কম্পেনসেশন, যে আমার অঙ্ক ভালো লাগে না কিন্তু অঙ্কে অধিক পরিশ্রম করে আমি অঙ্কে সাফল্য লাভ করলাম, এটাকে বলা হয় অধিক সক্রিয়তা, হাইপার অ্যাক্টিভিটি। নেক্সট, কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ আমরা কখনো কখনো এমন কিছু জিনিসকে চাই যে জিনিসটা না পাওয়ার ফলে আমাদের তার বদলে অন্য কিছুকে বেছে নিতে হয়, অর্থাৎ সেখানে আমাদের কম্প্রোমাইজ করতে হয়। দেখা যাবে এখন বর্তমান পরিস্থিতিতে দেখা যাবে, আমি টিচিং লাইনেই বলছি, যে যেহেতু চাকরির খুব অভাব রয়েছে বা এসএসসি হচ্ছে না, ছেলে মেয়েদের মধ্যে কিন্তু একটা কম্প্রোমাইজের ব্যাপার চলে এসেছে, যে আমি টিচার হতে চাই কিন্তু আমি হতে পারছি না, কারণ পরীক্ষা হচ্ছে না, এক্সাম হচ্ছে না, রিক্রুটমেন্ট হচ্ছে না। তখন আমি কি করলাম, ওখান থেকে আমি চলে গেলাম কম্পিটিটিভ লাইনে। যাওয়াটা বাজে নয়, কিন্তু বিষয়টা কি হচ্ছে যে আমি এই লাইনে থাকতে চাই কিন্তু আমাকে কম্প্রোমাইজ করে আমাকে চলে যেতে হলো কম্পিটিটিভ লাইনে। অর্থাৎ আমি চাই আমি টিচার হতে কিন্তু আমি হতে পারলাম না, আমি চলে গেলাম কম্পিটিটিভ লাইনে। নেক্সট, প্রজেকশন। প্রজেকশনে হচ্ছে নিজের পরাজয়কে অন্যের ওপর চাপিয়ে দেওয়া। নিজের পরাজয় আমরা কী করি না, অন্যের ওপর চাপিয়ে দিই। আমরা কম, দেখালো পরীক্ষায় একটা শিক্ষার্থী কম নাম্বার পেল, সে কম নাম্বার পাওয়ার জন্য কি বললো, যে শিক্ষক নাম্বার কম দিয়েছেন বা খাতা ভালো করে দেখেননি। আমরা বলে থাকি এটা, এবং এটা মনে হয় 80% টিচারকে শুনতে হয় অনেক স্টুডেন্টদের কাছ থেকে, যেসব স্টুডেন্টদের মধ্যে প্রজেকশন ব্যাপারটা রয়েছে, যে আমি নাম্বার কম পেলে অবশ্যই স্যারের দোষ দেবো, তো সে স্যারের দোষ দিয়ে দেয় যে হ্যাঁ টিচার ভালো করে খাতা দেখেননি, তাই আমি কম নাম্বার পেয়েছি। যেগুলি আলোচনা করলাম এতক্ষণ, এই বিষয়গুলোর মধ্যে এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা করে থাকি। যেগুলো আলোচনা করলাম সেগুলোর মাধ্যমেও কিন্তু আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করে থাকি। এইভাবেই আমরা শিখি হাউ টু অ্যাডজাস্ট ইন রিয়েল লাইফ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।